হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইফ। আমরা সবাই জানি ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেক বেশি টেনসড। ভর্তি পরীক্ষায় প্রস্তুতিতে 10 মিনিট স্কুল তোমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে চলেছে। আমাদের ওয়েবসাইটটিতে তোমরা বিভিন্ন রকমের মডেল টেস্ট পাবে, বিগত বছরের প্রশ্নগুলো পাবে এবং তার সলিউশনও পাবে। এর পাশাপাশি আমরা যেটা চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের চলমান লাইভ ক্লাসগুলোকে আরো বেশি প্রাণবন্ত করে তোলা, তোমাদের সঙ্গে আরো বেশি ইন্টারঅ্যাকশন করা। তোমরা এর মধ্যে জানো আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলোর পাশাপাশি আমাদের লাইভ ক্লাসগুলো চলছে এবং আজকে বাংলা দ্বিতীয় পত্রের যে লাইভ ক্লাস, সেই লাইভ ক্লাসটি আমরা নিতে যাচ্ছি কৃত প্রত্যয়ের উপরে। তোমরা অনেকেই বিভিন্ন সময়ে আমাদের কাছে কৃত প্রত্যয়ের ক্লাস চেয়েছো এবং প্রত্যয়ের বিস্তারিত আলোচনা চেয়েছো। আমরা আমাদের আগের ক্লাসটিতে তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আলোচনা করেছি, ধাতু বিষয়ক বিস্তারিত আলোচনা করেছি। আমরা আশা করি আজকে কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমরা যে আলোচনাটা লাভ করবে তার মাধ্যমে কৃত প্রত্যয়ের একটা বিশাল ধারণা তোমরা লাভ করতে পারবে এবং এর পাশাপাশি অবশ্যই তোমার অনুশীলনটাও প্রয়োজন হবে। নিয়মিত আমাদের যে বোর্ড বইগুলো রয়েছে সেই বোর্ড বইগুলো পড়তে হবে এবং এর পাশাপাশি তোমার অবশ্যই বিগত বছরের প্রশ্নগুলোর সলিউশন জানতে হবে। এর পাশাপাশি বিভিন্ন রকমের অনুশীলনমূলক প্রশ্ন সহায়িকা বইগুলোতে পাওয়া যায়, সেগুলোর প্র্যাকটিসও তোমার রাখতে হবে। আমরা চেষ্টা করছি কৃত প্রত্যয় সম্পর্কে তোমার আলোচনা যতটুকু এর মধ্যে তোমার মধ্যে আছে তার সঙ্গে আরো কিছু অ্যাড করতে এবং যা তোমার জানা আছে সেগুলো আরেকটু ঝালাই করে নিতে। সুতরাং আজকে আমাদের আলোচনা কিসের উপর হবে সেটি আমরা এখানে লিখে রেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রথমতেও আমরা কৃত প্রত্যয়ের সংজ্ঞা সম্পর্কে জানবো। কৃত প্রত্যয় কি, কৃত প্রত্যয় কিভাবে সাধিত হয় এই সম্পর্কে জানবো এবং কৃত প্রত্যয়ের কিছু শাখা প্রশাখামূলক সংজ্ঞা আছে সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের আদিস্বরের পরিবর্তন, কৃত প্রত্যয়ের মাধ্যমে আদিস্বরের পরিবর্তন একটা বেশ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই খুব গুরুত্বের সহকারে সেই জিনিসটা পড়ার চেষ্টা করব। এর পাশাপাশি বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়, এই দুই প্রকার কৃত প্রত্যয় নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটিতে আলোচনা করব। তোমরা এর পাশাপাশি দেখবে আমরা কৃত প্রত্যয়ের আলোচনা শেষ করার পর একটা নতুন অধ্যায় বাংলা অনুজ্ঞা নিয়ে কিছুটা আলোচনা করছি আমরা। সুতরাং আজকের ক্লাসটা কৃত প্রত্যয় এবং বাংলা অনুজ্ঞা দুটোর উপরই হবে। কৃত প্রত্যয়ের বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আমরা শুরুতে যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে কৃত প্রত্যয়ের সংজ্ঞা। তোমরা সবাই জানো কৃত প্রত্যয় কোথায় ব্যবহৃত হয়। একটু চিন্তা করার চেষ্টা করো। আমরা আগেও বলেছি, এখনো বলছি, সেটি হচ্ছে যে আমাদের ক্রিয়া মূলের সঙ্গে এক প্রকার শব্দাংশ যদি আমরা যোগ করি, সেই শব্দাংশ যুক্ত হওয়ার মাধ্যমে আমরা একটা নতুন পদ পাই, সেটার নাম হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়ামূল এবং প্রত্যয় একত্রিত হয়ে যে পদটা গঠিত হচ্ছে সেটাকে আমরা ক্রিয়াপদ বলে থাকি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কৃত প্রত্যয় জিনিসটা আসলে কাজটা কি সেই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ধাতু অথবা ক্রিয়ামূল এইটার সাথে পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করার মাধ্যমে ক্রিয়াপদ বলে একটা পদ তৈরি হয়। হ্যাঁ, আমরা এই ক্রিয়াপদ বলে একটা যে পদ তৈরি করলাম পুরুষ ও কালবাচক বিভক্তি যোগ করার মাধ্যমে। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পুরুষ এবং কাল অনুসারে আমাদের বিভিন্ন সময় ধাতুর সঙ্গে শব্দাংশ যুক্ত করতে হয় বা বিভক্তি যুক্ত করতে হয়। এই বিভক্তিটাকে আমরা বলছি কৃত প্রত্যয়। আমরা কৃত প্রত্যয়ের যে সংজ্ঞায়িক ধারণা বা সংজ্ঞায়নের যে ধারণা সেটা সম্পর্কে ধারণা লাভ করলাম। আমরা তাহলে জানার চেষ্টা করি যে কৃত প্রত্যয়ের ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে। একটু খেয়াল করার চেষ্টা করি, সেটি হচ্ছে যে আমরা সবাই জানি যে ধাতু বা ক্রিয়ামূল নামে ক্রিয়াপদের একটা অংশ রয়েছে। অর্থাৎ আমরা এটা আগেও জেনেছি যে ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে ক্রিয়াপদের মূল প্রাণ, সেটার মাধ্যমে একটা প্রত্যয় যুক্ত হয়ে তারপর ক্রিয়াপদ গঠিত হয়, তাই না? এই ক্রিয়াপদ বা এই ক্রিয়ামূল বা ধাতুকে আমরা আরেকটা নামে ডেকে থাকি, সেটা তোমাদের একটু লিখে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রকৃতি। এটাও সবসময় মনে রাখার চেষ্টা করবে। প্রকৃতি, ক্রিয়ামূল, ধাতু, এগুলো সবগুলো কিন্তু একই জিনিস। নাম প্রকৃতি হচ্ছে প্রাতিপদিক, এটাও মনে রাখার চেষ্টা করবে যে নাম শব্দের যে মূল অংশ সেটাকে বলা হয় প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে যেটাকে আমরা বলি সেটা প্রাতিপদিক বলি, সেটা আরেকটা নাম হচ্ছে নাম প্রকৃতি।
আবার ক্রিয়াপদ বা এইটার যে মূল অংশ, সেই মূল অংশটাকে আমরা বলছি ক্রিয়ামূল, এবং ক্রিয়ামূলের আরেকটা নাম হচ্ছে প্রকৃতি অথবা আরেকটা নাম হচ্ছে ধাতু। এখন আমরা দেখি প্রকৃতি এই কথাটা বোঝানোর জন্য আমরা একটা চিহ্ন ব্যবহার করি, সেটা অনেকটা টিক চিহ্ন বা রুট ওভার চিহ্নের মতো। আমরা কোনো একটা শব্দের আগে যদি আমরা এই চিহ্নটা ব্যবহার করি তাহলে বুঝতে হবে যেটার সাথে এই রুট ওভার চিহ্ন বা এই টিক চিহ্নটি আছে সেটাকে আমরা প্রকৃতি হিসেবে চিন্তা করছি, অথবা সেটা হচ্ছে ক্রিয়ামূল। এখন থেকে এই চিহ্নটাকে আমরা যে নামে ডাকবো সেটা হচ্ছে প্রকৃতি চিহ্ন। এটা আমরা কখন কোথায় ব্যবহার করছি সেই জিনিসটা কিন্তু তোমার জানা প্রয়োজন। খেয়াল করে দেখো যে আমাদের সামনে পড়ুয়া নামে একটা শব্দ রয়েছে, আমরা এখানেও এটা একবার লিখি, সেটা হচ্ছে পড়ুয়া। এই শব্দটা এসেছে কোথা থেকে? এই শব্দটা এসেছে পর নামে একটা ক্রিয়ামূল থেকে, তাই না? তোমরা এর মধ্যে যদি কৃত প্রত্যয়ের কিছুটা ধারণা জানো তাহলে কিন্তু জানো এটা যে পড়ুয়া শব্দটাকে ভাঙলে আমরা পর যোগ উয়া এই অংশ দুটো পাই, তাই না? এই পর এবং উয়া এই দুটো অংশের মধ্যে আমরা দুইটা ভাগ দেখতে পাই। একটা হচ্ছে এই পর, সেটাকে আমরা বলছি ক্রিয়ামূল, ক্রিয়ামূল, এবং এই পাশাপাশি উয়া যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলি প্রত্যয়। যেহেতু এটা ক্রিয়ামূল, সেই ক্রিয়ামূল এটা বোঝানোর জন্য এই অংশটার আগে আমরা একটা টিক চিহ্ন দেব। ঠিক এইখানেও একই কাজ করেছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই টিক চিহ্ন বা প্রকৃতি চিহ্নটা কিভাবে ব্যবহার করা হয়। আমরা যখন কোন একটা ক্রিয়ামূলকে সামনে আনতে যাব তখন এই রুট ওভার চিহ্ন বা প্রকৃতি চিহ্ন বা টিক চিহ্ন যেটাই বলো না কেন সেটা ব্যবহার করছি। আমরা কৃত প্রত্যয় সাধিত শব্দকে কি নামে ডাকি এটাও খেয়াল করার বিষয়। আমরা এর মধ্যে বেশ কিছু শব্দ এর মধ্যে আমরা কিন্তু জানি, আমরা জানি যে কিভাবে এক একটা শব্দ প্রয়োগ করতে হয়। আমরা ডাস্টারটা দিয়ে এই জিনিসটা মুছে ফেলি। আমরা এর মধ্যে জেনেছি যে পড়ুয়া নামে একটা শব্দ আমাদের জানা আছে। এর পাশাপাশি আমরা যদি আরো কিছু শব্দ লিখি, চল যোগ আ, এইটার নিচে একটা হসন্ত দিলাম এবং লিখলাম এটার উত্তর হচ্ছে চলা, এবং যেহেতু এটা ক্রিয়ামূল সেই কারণে একটা প্রকৃতি চিহ্ন এখানে বসলো। এবং এখানে খেয়াল করো এই যে চলা অংশটা, এই চলা অংশটাকে আমরা একটা বিশেষ নামে ডেকে থাকি। এই বিশেষ নামটা হচ্ছে কৃদন্ত পদ। অর্থাৎ আমরা যখন কৃত প্রত্যয় দিয়ে কোনো একটা শব্দ তৈরি করব তখন সেটাকে আমরা বিশেষ একটা নামে রাখবো, সেটার নাম হচ্ছে কৃদন্ত পদ। কৃদন্ত পদ মানে হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ, অর্থাৎ কৃত প্রত্যয় দিয়ে তৈরি যে শব্দটা সেই শব্দকে আমরা কৃদন্ত পদ হিসেবে অভিহিত করে থাকি। সুতরাং এর মধ্যে আমাদের জানা হয়ে গেল প্রকৃতি চিহ্ন কি, প্রাতিপদিক এবং ক্রিয়ামূলের পার্থক্য কি, প্রকৃতি এবং প্রাতিপদিকের পার্থক্য কি, এবং এর পাশাপাশি আমরা এর মধ্যে জানলাম যে কৃদন্ত পদ কোনটি এবং কিভাবে আমরা প্রকৃতি চিহ্ন ব্যবহার করে থাকি। আমরা সুতরাং এর মধ্যে বেশ কিছু ধারণা পেয়ে গেলাম যে আমরা কিভাবে কৃত প্রত্যয়ের প্রাথমিক ধারণাটা লাভ করতে পারি। এখন আমরা দেখার চেষ্টা করি যে কৃত প্রত্যয় সাধিত শব্দের ক্ষেত্রে বা কৃত প্রত্যয় সাধিত শব্দের মাধ্যমে কি কি ধরনের পরিবর্তন সূচিত হয়। তার আগে তোমাদের একটা জিনিস পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে কোনো একটা শব্দে আদিস্বর নামে একটা ব্যাপার থাকে। আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করে দেখো, চল যোগ আ, এখানে আছে চলা। এইখানে এই যে চলা শব্দটা আমরা এখানে যে দেখাচ্ছি, চলা নামে একটা শব্দ আমাদের সামনে রয়েছে। সেই চলা শব্দটি এটার আদি স্বর কোনটি একটু ভাবার চেষ্টা করো। চলা যে শব্দটা আমাদের সামনে রয়েছে সেটা আদি স্বর কোনটি?
এখানে আমরা দেখতে পাচ্ছি অ একটা আদিস্বর রয়েছে। কিভাবে? কারণটা হচ্ছে এখানে চ যে অংশটা রয়েছে সেই অংশের সঙ্গে অ নামে একটা স্বর যুক্ত রয়েছে এবং এইটাকেই বলা হচ্ছে আদি স্বর। এই আদি স্বরটা বিভিন্ন সময়ে কৃৎ প্রত্যয়ের মাধ্যমে পরিবর্তন সাধিত হতে পারে। অর্থাৎ তুমি যখন কোনো একটা শব্দের সাথে এরকম কৃৎ প্রত্যয় যুক্ত করো, কখনো কখনো আমরা দেখি যে এক ধরনের আদি স্বরের পরিবর্তন হয়, অর্থাৎ পরবর্তীতে শব্দের প্রথম যে অংশটা রয়েছে সেই অংশের স্বর অংশটা পাল্টে যায়। অর্থাৎ হতে পারতো যে যদি এইটার আদি স্বর পরিবর্তিত হতো তাহলে চল যোগ আ হয়ে যেত চালা। আমি আশা করি বোঝাতে পারছি যে অ থেকে আ হয়ে গেল, চলা ছিল হয়ে গেল চালা। হ্যাঁ, এরকম যদি হয়, আদি স্বর যদি এভাবে পরিবর্তিত হয়, তখন আমরা বলি যে কৃৎ প্রত্যয়ের কারণে বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোর আদি স্বর পরিবর্তিত হতে পারে। এই আদি স্বর পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করে ব্যাখ্যা করি। আমরা দেখানোর চেষ্টা করি যে কৃৎ প্রত্যয়ের মাধ্যমে আদি স্বরের যে পরিবর্তন হয় সেটার রূপটা কেমন। খেয়াল করো, আমরা এখানে দেখাচ্ছি যে কৃৎ প্রত্যয়ের মাধ্যমে আদি স্বরের যে পরিবর্তন হয় সেটা আসলে কেমন হতে পারে। কৃৎ প্রত্যয়ের মাধ্যমে আদি স্বরের পরিবর্তন আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে গুণ এবং বৃদ্ধি নামে দুই ধরনের পরিবর্তন রয়েছে যেটা কৃৎ প্রত্যয়ের মাধ্যমে সম্পন্ন হয়। অর্থাৎ একটাকে বলা হচ্ছে গুণ জাতীয় পরিবর্তন আর একটাকে বলা হচ্ছে বৃদ্ধি জাতীয় পরিবর্তন। প্রথমেই আমরা গুণটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। খেয়াল করে দেখো যে কোনো একটা শব্দ আমাদের সামনে রয়েছে, সেটাকে আমরা যদি লিখি চিন যোগ আ, এটা সমান সমান কি হতে পারে? একটু চিন্তা করার চেষ্টা করো। আমরা এখানে লিখে দিচ্ছি এখন চেনা। খেয়াল করে দেখো যে এইখানে ছিল চিন, কিন্তু এখানে হয়ে গেল চেন, তাই না? চিন যোগ আ হলো চেনা। এভাবে যে আদিস্বরের পরিবর্তন হলো, সেই আদিস্বরের পরিবর্তনের একটা নাম হচ্ছে গুণ। যেমন যদি রস্বই এবং দীর্ঘই স্থলে যদি এ হয়ে যায় তাহলে সেটাকে বলা হবে গুণ জাতীয় আদিস্বর পরিবর্তন। যেমন এখানে যেটা হয়েছে চিন যোগ আ চেনা, এটা হয়েছে গুণ জাতীয় আদিস্বর পরিবর্তন। আবার অনেক সময় এমন হতে পারে যে রস্বই দীর্ঘই না থেকে রস্ব দীর্ঘ দিয়ে কোনো একটা ক্রিয়ামূল শেষ হয়েছে, ক্রিয়ামূলের প্রথম অংশ শেষ হয়েছে, হ্যাঁ, মানে তার আদিস্বরে আছে রস্ব এবং দীর্ঘ, এবং সেটা পরিবর্তিত হয়ে যদি ও হয় তখন সেটাকেও বলা হবে গুণ জাতীয় আদিস্বর পরিবর্তন। সেটা কেমন সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে লিখলাম ধু যোগ আ। আমরা যদি এটা লিখি তাহলে এখানে এটার উত্তরটা কি হবে? উত্তরটা হবে ধোয়া। দেখেছো, ধু যোগ আ হয়ে গেল ধোয়া, এখানে ছিল রস্যু হয়ে গেল ও। এরকম ভাবে যদি রস্যু এবং দীর্ঘ পরিবর্তিত হয়ে ও হয়ে যায় তাহলে সেটাও হচ্ছে গুণ জাতীয় পরিবর্তন। আবার একই ভাবে আমরা আরেক ধরনের পরিবর্তন দেখতে পাই, সেটা হচ্ছে রি এর স্থলে যদি অর হয় তখন সেখানেও এক ধরনের পরিবর্তন হতে পারে, সেটাকেও আমরা গুণ জাতীয় পরিবর্তন বলছি। সেটাও আমরা এখানে যদি লিখে দেই, এখানে যেরকমটা হয়েছে আরেকবার বড় করে লিখে দেখিয়ে দিচ্ছি। ক্রি যোগ তা, এখানে প্রত্যয়, এখানে হচ্ছে মূল শব্দটা, এবং এই জায়গায় এটা পরিবর্তিত হয়ে হলো কর্তা, যেটা আবার কর্তা নামে একটা শব্দকে বোঝায়। কর্তা মানে কি? মানে হচ্ছে বাড়ির কর্তা, যিনি বাড়িকে চালান, অথবা কোনো একটা অফিসের কর্তা, যিনি ওই অফিসটাকে চালান। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে রিকার পরিবর্তিত হয়ে গেল অর। সুতরাং এইভাবে যখন রস্বই দীর্ঘ স্থলে এ হয় এবং এর পাশাপাশি রস্ব দীর্ঘ স্থলে হয় ও, আর রি এর স্থলে হয় অর, তখন আমরা বুঝি যে কৃৎ প্রত্যয় আদিস্বর পরিবর্তন হয়েছে এবং সেটাকে বলা হয় গুণ জাতীয় আদিস্বর পরিবর্তন। আশা করি তোমরা এই গুণের ব্যাপারটা পরিষ্কার হয়েছে। আমরা এখন আরেক ধরনের
আদিস্বর পরিবর্তন নিয়ে আলোচনা করি। আদিস্বর পরিবর্তনের আরেকটা রূপ আমরা এখানে লিখে রেখেছি, যে বৃদ্ধি নামে আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের মাথায় রাখতে হয়। কৃৎ প্রত্যয়ের মাধ্যমে, অর্থাৎ কৃৎ প্রত্যয় কোনো একটা শব্দের সঙ্গে যুক্ত হলে কখনো কখনো বৃদ্ধি নামে একটা ঘটনা ঘটে। বৃদ্ধি মানেও আদিস্বর পরিবর্তনের একটা রূপ। আদিস্বর পরিবর্তনের এই রূপটা, ব্যাপারটা কেমন হয় সেটা আমরা একটু দেখিয়ে দিই। কৃৎ প্রকৃতির আদিস্বর পরিবর্তন যেটা হয় কৃৎ প্রত্যয়ের মাধ্যমে, এটাকে আমরা বলছি বৃদ্ধি। খেয়াল করে দেখো, অস্থলে যদি আ হয় তাহলে আমরা বুঝি সেখানে বৃদ্ধি নামের আদিস্বর পরিবর্তন হয়েছে। সেটা কিরকম, এখানে আমরা যেমন ভেঙে ভেঙে যেমন লিখেছি, এটা একটু ভেঙে দেখাই। পঞ্চ যোগ অ ব্র্যাকেটে ন, এটা এক ধরনের কৃৎ প্রত্যয়। এখানে খেয়াল করে দেখো, অ নামে আদিস্বর রয়েছে, তাই না? পঞ্চের সঙ্গে আমরা অ নামে আদিস্বর পেয়েছি, এবং এইটা এখন হয়ে যাবে পাচক। তোমরা কেউ কি জানো পাচক মানে কি? যারা জানো তারা চটপট কমেন্টে লিখে ফেলো। আমরা এর মধ্যে জানিয়ে দিচ্ছি যে পাচক মানে হচ্ছে যে ব্যক্তি রান্না করে, অর্থাৎ বাবুর্চি। হ্যাঁ, সে বাবুর্চির কথা আমরা বলছি। যে বাবুর্চির এই পাচক শব্দটা, তার অন্য একটা প্রতিশব্দ পাচক শব্দটা যদি গঠন করতে চাই, তাহলে অস্থলে আ হয়ে এভাবে আমরা প্রত্যয়ের মাধ্যমে আদিস্বরের পরিবর্তন দেখতে পাই। এর পাশাপাশি রস্বই এবং দীর্ঘই স্থলেও আরেক ধরনের পরিবর্তন আমরা এই জায়গায় দেখতে পাই। আমরা গুণের ক্ষেত্রে দেখেছি একরকম, বৃদ্ধির ক্ষেত্রে দেখবো আরেক রকম। গুণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ই ও ই এর দীর্ঘই স্থলে, রস্বই এবং দীর্ঘই স্থলে এ হয়েছিল, কিন্তু বৃদ্ধির ক্ষেত্রে রস্বই এবং দীর্ঘই স্থলে হবে ওই। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে ঠিক এরকম। আমরা এখানে উদাহরণে লিখেছি শিশু যোগ অ, যেটার ব্র্যাকেটে বসবে স্ন নামে একটা প্রত্যয়, এইটার সমান সমান হবে শৈশব। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ই এর স্থলে হয়ে গেল ওই, তাই না? এভাবে রস্বই এবং দীর্ঘই পরিবর্তিত হয়ে গেল ওই। এইভাবে যখন তোমার আদিস্বর পরিবর্তিত হচ্ছে, সেটাও এক ধরনের বৃদ্ধি। সুতরাং রস্বই এবং দীর্ঘই স্থলে ওই এর মাধ্যমে বৃদ্ধি সাধিত হলো। এখন আমরা আরেক রকম দেখি, রস্ব এবং দীর্ঘ স্থলে কি হয়। রস্ব এবং দীর্ঘ স্থলে হয় যুব যোগ অন সমান সমান হয় যৌবন। এখানেও আমরা দেখতে পাচ্ছি রস্যুর স্থলে হয়েছে ও, সুতরাং এইভাবেও বৃদ্ধি সাধিত হচ্ছে। এবং আমরা যদি রিয়ের ক্ষেত্রেও ব্যাপারটা চিন্তা করি, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমরা আগেও দেখেছি যে রিয়ের স্থলে হয়ে যায় অর, আর বৃদ্ধির ক্ষেত্রে রিয়ের জায়গায় সেটা পরিবর্তিত হয়ে যায় আর। কেমন? আমরা এই জায়গাটা আরেকটু ভেঙে দেখাই। যেমন আমাদের সামনে ক্রি নামে একটা মূল রয়েছে, সেই মূলের সাথে এখন যদি আমরা ঘ্যান যুক্ত করি, ঘ্যান একটা বিশেষ ধরনের প্রত্যয়, সেটা যদি যুক্ত হয় সেটা তাহলে হয়ে যায় কার্য। আমরা এখানেও দেখতে পেলাম যে এই প্রত্যয়টা যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে রি অংশটা রয়েছে সেটা হয়ে গেল আর, তাই না? কার্য। এভাবে অর হয়ে গেল আর। সুতরাং এইভাবে যখন আমরা দেখতে পাচ্ছি যে বৃদ্ধির মাধ্যমে শব্দ পরিবর্তিত হয়ে একটা পরিবর্তিত রূপ ধারণ করে, তখন আমরা বুঝতে পারছি যে কৃৎ প্রত্যয় সেখানে এসেছিল। এবং কৃৎ প্রত্যয়ের এই উপস্থিতি যাচাইয়ের ব্যাপারটা কিন্তু ব্যাকরণে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোমার ভর্তি পরীক্ষায় ব্যাপারটা এইভাবে আসবে যে গুণ এবং বৃদ্ধি নিচের কোনটায় সাধিত হয়েছে। অর্থাৎ তোমাকে একটা প্রশ্নে জিজ্ঞাসা করা হবে যে নিচের কোন বাক্যটিতে বা নিচের কোন শব্দটিতে গুণ এর মাধ্যমে আদিস্বর পরিবর্তিত হয়েছে এবং নিচের কোনটিতে বৃদ্ধির মাধ্যমে আদিস্বর পরিবর্তিত হয়েছে। তখন ঘাবড়ে যেও না, তখন মনে করো না যে গুণ মানে কি, গুণ মানে তো এক লোকের গুণের কথা বলা হতে পারে, অথবা নৌকার গুণ থাকে সেই কথা বলা হচ্ছে।
নার্ভাস হওয়ার কিছু নেই। সুতরাং গুণ এবং বৃদ্ধি সম্পর্কে এখন আশা করি পুরো ধারণাটা তোমাদের পরিষ্কার হয়েছে এবং তোমরা ব্যাপারটা সম্পর্কে অবগত থাকলে। আমরা সুতরাং বুঝতে পারলাম যে কিভাবে বাংলা ব্যাকরণে গুণ এবং বৃদ্ধির ব্যবহার করা হয়। আমরা এখন এক এক করে দেখব যে কিভাবে বাংলা ব্যাকরণে এই কৃৎ প্রত্যয় সাধিত শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি। কৃৎ প্রত্যয় বা কৃৎ প্রত্যয় আমরা দুই ধরনের কৃৎ প্রত্যয় দেখতে পাই, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, একটা সংস্কৃত কৃৎ প্রত্যয়। দুইটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আমাদের আজকের ক্লাসে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়ের কিছু বিশেষ উদাহরণ। সেই বিশেষ উদাহরণগুলো পরীক্ষার জন্য বেশি জরুরি, তবে অবশ্যই বাকিগুলোও পড়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা এই প্রত্যয়ের উদাহরণগুলোর মাধ্যমে তোমাদেরকে বাংলা কৃৎ প্রত্যয় এবং সংস্কৃত কৃৎ প্রত্যয়ের ধারণা পরিষ্কার করার চেষ্টা করব এবং তাতে তোমাদের কৃৎ প্রত্যয় সম্পর্কে যে আগ্রহটা সেটা যেন ভালোভাবে জেগে ওঠে, আমরা সেই চেষ্টাটা করছি। খেয়াল করে দেখো বাংলা কৃৎ প্রত্যয় কেমন ভাবে গঠিত হয়। একটা আমাদের সামনে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে শূন্য প্রত্যয়। শূন্য প্রত্যয়টা আবার কেমন জিনিস? শূন্য প্রত্যয় মানে হচ্ছে যে কোনো প্রত্যয় নাই। মানে তোমরা আগে পড়েছো না যে শূন্য বিভক্তি? শূন্য বিভক্তি মানে কি? মানে কোনো একটা শব্দের সঙ্গে কোনো রকম বিভক্তি যুক্ত হয় না, তখন আমরা বলে থাকি সেই শব্দটা শূন্য বিভক্তি অবস্থায় আছে, তাই না? আমরা এইভাবেই চিন্তা করে থাকি যে শূন্য প্রত্যয়টা মানে কি। বা শূন্য প্রত্যয় মানে হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো আমাদের সামনে একটা উদাহরণ আছে, এই মোকাদ্দমায় তোমার জিত হবে না, এই কথা বলা হচ্ছে। খেয়াল করে দেখো যে জিত কথাটা এই তয়ের শেষে একটা হসন্ত আছে, অর্থাৎ এটার সঙ্গে কোনো রকম শব্দ যুক্ত হয় নাই, কোনো বিভক্তি যুক্ত হয় নাই, কিছুই যুক্ত হয় নাই, প্রত্যয় যুক্ত হয় নাই। সুতরাং এই যে আজ তোমার জিত হবে না এই কথা যখন তুমি বলছো, তখন বাংলা কৃৎ প্রত্যয়ের একটা বিশেষ ধরনের কৃৎ প্রত্যয় আছে, সেটা হচ্ছে শূন্য কৃৎ প্রত্যয়। সেই শূন্য কৃৎ প্রত্যয় এখানে উপস্থিত রয়েছে। তোমার পরীক্ষায় নিচের কোনটিতে শূন্য কৃৎ প্রত্যয়ের উদাহরণ রয়েছে, এই ধরনের বাক্যে এটা কাজে আসবে। অথবা এই বাক্যটা ধরেও তোমাকে দেখিয়ে দিতে পারে, এই মোকদ্দমায় তোমার জিত হয়েছে, এখানে জিত শব্দে কোন ধরনের প্রত্যয় উপস্থিত রয়েছে। তুমি যেন বলতে পারো এখানে শূন্য কৃৎ প্রত্যয় অথবা শূন্য প্রত্যয় উপস্থিত রয়েছে। তোমার ধারণা পরিষ্কার থাকলে তুমি সহজেই এই প্রশ্নের উত্তর করতে পারবে। আমরা এখন দেখি যে অপ্রত্যয় এইটার মানেটা কি। অপ্রত্যয় নামে আরেকটা প্রত্যয় রয়েছে যেটা এখানে উপস্থিত। আমরা দেখতে পাচ্ছি যে অপ্রত্যয়ের উদাহরণ হিসেবে আমাদের সামনে রয়েছে ধর যোগ অ। এই ধরের নিচে একটা হসন্ত হবে রয়ের, প্রত্যেকটা রয়ের নিচে। যেমন এখানে আমরা এটাকে ভেঙে যদি আরেকবার এখানে লিখি ধর যোগ অ, এটা যদি হয় তখন শব্দটা হলো ধর, তাই না? বা ধরো, যেটাই বলো সেটা আমাদের এখানে আমরা পেয়ে গেলাম। আমরা এই জায়গাটায় বুঝতে পারছি যে একটা ক্রিয়ামূলের সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়ে এইভাবে একটা শব্দ গঠিত হয়েছে বা ক্রিয়াপদ গঠিত হয়েছে। আবার একইভাবে আমরা দেখতে পাচ্ছি মার যোগ অ, সেটা হচ্ছে মার বা মারো। এটা যদি একটা পদ হয়ে থাকে সেখানে মার হচ্ছে একটা ক্রিয়ামূল। আমরা এইভাবেই পরিষ্কার হয়ে গেলাম যে বাংলা কৃৎ প্রত্যয়ের প্রাথমিক ধারণাটা আসলে কি। এখানে একটা অ বা একটা শূন্য প্রত্যয় রয়েছে, একটা অপ্রত্যয় রয়েছে। এইভাবে আমরা বুঝতে পারি যে একটা শব্দের ক্ষেত্রে কিভাবে শূন্য প্রত্যয় আসতে পারে অথবা অপ্রত্যয় আসতে পারে। আমরা এখন বাংলা কৃৎ প্রত্যয়ের আরো কিছু উদাহরণ তোমাদের সামনে উপস্থিত করব। আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলা কৃৎ প্রত্যয়ের বিভিন্ন ধরনের উদাহরণ আমরা ব্যবহার করে থাকি আমাদের পুরো বাংলা ব্যাকরণের ক্ষেত্রে। আমরা এক এক করে এখানেও দেখাই। খেয়াল করে দেখো আমাদের সামনে অন নামে একটা প্রত্যয় রয়েছে। অন নামে এই প্রত্যয়টা আমরা কিভাবে ব্যবহার করি? আমরা এখানে এটা আরেকবার লিখি। আমাদের সামনে উদাহরণ যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে কান। আমরা এই কান নামে একটা ক্রিয়ামূল আমাদের সামনে রয়েছে। যেহেতু ক্রিয়ামূল, প্রকৃতি চিহ্ন বসলো। প্রকৃতি চিহ্নের সঙ্গে আমরা যদি অন যুক্ত করি তাহলে আমরা পেয়ে গেলাম কাঁদন, তাই না? আমরা এইভাবে কাঁদন নামে একটা শব্দ পেয়ে গেলাম। এই শব্দটা আমাদের সামনে উপস্থিত হলো। আমরা দেখতে পেলাম যে কাঁদ যোগ অন হয়ে কাঁদন হয়ে গেল। বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা দেখি অন প্রত্যয়টা কিভাবে ব্যবহার করা হয়
আমরা এখানে বলছি যে আকারান্ত ধাতুর সাথে অন স্থলে ওন হয়। আকারান্ত মানে কি? মানে হচ্ছে যে ধাতুর শেষে আ থাকে। যেমন এখানে খা নামে একটা ধাতু রয়েছে, আমরা খা নামে এই ক্রিয়ামূল বা ধাতুর সাথে যদি অন যুক্ত করি, সেই অনটা সরাসরি অন হিসেবে যুক্ত হবে না, সেটা হবে ওন। খাউন। খাউন শব্দটা তুমি শুনেছো না আগে কোথাও? মানে খাওয়ার কথা বলা হয়, এবং সেটা হয় এটা এই শব্দটা হয়তো আমরা এখন আমাদের স্বাভাবিক জীবনে অত ব্যবহার করি না, সাধারণভাবে শুদ্ধ ভাষায় ব্যবহার করি না, কিন্তু অনেক আঞ্চলিক ক্ষেত্রে এই শব্দটার কিন্তু প্রচলন রয়েছে। সুতরাং খা যোগ অন, খাউন কিভাবে গঠিত হলো সেই জিনিসটা আমরা জানলাম। এর পাশাপাশি আকারান্ত প্রযোজক ধাতুর পরে আন যুক্ত হলে আনো হয়। সেটা কি রকম? আমরা যদি দেখি যে আকারান্ত প্রযোজক ধাতু, আমরা এইটার মানে হচ্ছে তোমার খাওয়ানো, এই শব্দটা যদি থাকে তাহলে অর্থাৎ কোন একটা প্রযোজক ধাতু, আমরা আগে প্রযোজক ধাতু সম্পর্কে জেনেছি যেখানে বলা হয়েছিল যে একটা মানুষ অন্য মানুষকে দিয়ে কোনো একটা কাজ করাচ্ছে, এই ধরনের শব্দ হচ্ছে প্রযোজক শব্দ বা প্রযোজক ক্রিয়ার শব্দ, এবং সেইটার যে মূল উৎস বা ক্রিয়ামূল সেটাকে বলা হয় প্রযোজক ধাতু। এবং সেই প্রযোজক ধাতু যদি আকারান্ত হয়ে থাকে তাহলে সেটার পরে যদি আন যুক্ত হয় সেটা হয়ে যাবে আনো। সুতরাং আমরা এই ক্ষেত্রে বুঝতে পারছি খা যোগ আনো যদি হয়, খা যোগ আন যুক্ত হয় যদি, সেটা খাওয়ানো হয়ে যাবে। আমরা এর মাধ্যমে বুঝে ফেললাম যে আকারান্ত প্রযোজক ধাতু, যেটার আরেকটা নাম হচ্ছে নিযন্ত ধাতু, সেই প্রযোজক বা নিযন্ত ধাতুর ক্ষেত্রে কিভাবে খাওয়ানো শব্দটা গঠিত হতে পারে। আমরা এর মাধ্যমে আরো একটা প্রত্যয় সম্পর্কে জেনে গেলাম, এবং সেই প্রত্যয়ের বিশেষ নিয়ম কেমন হতে পারে সেই সম্পর্কেও জানলাম। আমরা এর মধ্যে জানলাম যে অন প্রত্যয়টা কিভাবে যুক্ত হয়, এর মধ্যে আমরা জানলাম যে আন প্রত্যয়টা কিভাবে যুক্ত হয়। সুতরাং আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে আন এবং অন এই প্রত্যয়গুলো কিভাবে ব্যবহার করা হতে পারে। আমরা আরো কিছু উদাহরণ এখন দেখার চেষ্টা করি। আমরা তোমাদেরকে দেখাচ্ছি অন্ত, এই প্রত্যয়টি কিভাবে ব্যবহার হতে পারে। অন্ত নামে একটা প্রত্যয় কৃত প্রত্যয় হিসেবে ব্যবহার করা হয়। আমরা সবাই জানি যে ওরা এক ধরনের ক্রিয়া, তাই না? পাখিটি আকাশে উড়ছে, পাখিটি আকাশে উড়ে বেড়াচ্ছে, এটা যখন তুমি বলছো তখন সেটা এক ধরনের ক্রিয়াকে বোঝায়, অর্থাৎ সেটা এক ধরনের কাজকে বোঝানো হয়ে থাকে। এখন সেখানে আমরা সেটার যদি ক্রিয়ামূল খুঁজতে চাই সেটা হচ্ছে উড়, তাই না? এই উড় শব্দের আগে আমরা যদি প্রকৃতি চিহ্ন প্রয়োগ করি তাহলে আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছি যে এটা একটা ক্রিয়ামূল, এবং সেটার পরে যদি অন্ত যুক্ত করি তাহলে কি উত্তর হওয়ার কথা তুমি বলো। তুমি এখান থেকে খুব পরিষ্কার বুঝতে পারছো উড় যোগ অন্ত সমান সমান হওয়ার কথা উড়ন্ত। সুতরাং এইভাবে যখন অন্ত নামে প্রত্যয়টা উড়ের সঙ্গে যুক্ত হচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে উড়ন্ত নামে একটা কৃদন্ত পদ গঠিত হচ্ছে, তাই না? আমরা এর মাধ্যমে এটা বুঝে গেলাম। এখন আমরা দেখি ইয়া থেকে ইয়ে প্রত্যয়, এটা কিভাবে গঠিত হয়। এটা খুব প্রচলিত একটা প্রত্যয়, যেটা আমরা দৈনন্দিন জীবনেও ব্যবহার করি, আবার পরীক্ষায়ও অনেক সময় আসে। যেমন আমরা দেখি যে ইয়া প্রত্যয় কিভাবে গঠিত হয়েছে। আমরা এই জায়গায় আরেকবার লিখছি মর যোগ ইয়া, এটা হচ্ছে মরিয়া। তোমাদের মনে আছে যে একটা বাক্য, খুব প্রচলিত একটা সাহিত্যিক বাক্য, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এই যে বাক্যটা, এই মরিয়া, এখানে যে মরিয়া শব্দটা রয়েছে, সেই মরিয়া শব্দটার তুমি যদি বিশ্লেষণ করো, প্রত্যয় বিশ্লেষণ করো, তাহলে তুমি মর যোগ ইয়া সমান সমান মরিয়া নামে এই পদটা পাচ্ছ, তাই না? আমরা এইভাবে বুঝে গেলাম যে কিভাবে মরিয়া শব্দটা আসে। কিন্তু অনেক সময় আমরা ইয়া থেকে আবার ইয়ে প্রত্যয় পর্যন্ত পৌঁছে যাই। সেটা কেমন? যেমন বল, আমরা জানি না বলা নামে একটা ক্রিয়াপদ আছে। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এত কিছু বলছি, প্রত্যয়ের সম্পর্কে বলেই যাচ্ছি। অনেকে চিন্তা করছো প্রত্যয় নিয়ে এত কথা বলছে কেন। এই যে বলা,
এই বলাটা কিন্তু এক ধরনের ক্রিয়া, তাই না? আমরা এই বলাটা একটা ক্রিয়ামূল হিসেবে ব্যবহার করলাম বল, এবং সেটার সঙ্গে যুক্ত করলাম ইয়া, হয়ে গেল বলিয়া। এইটার থেকে বলিয়া মানে এক ধরনের পদ, এটা আমরা জানি, কিন্তু এটার থেকে বলিয়ে নামে আরেকটা পদ গঠিত হতে পারে। আমরা যখন কোনো একটা শব্দের থেকে আরেকটা শব্দ আসা এটা বোঝাই বাংলা ব্যাকরণে, তখন এই যে এই গ্রেটার দ্যান চিহ্নটা ব্যবহার করে থাকি, যেটা আমরা ম্যাথমেটিক্যাল একটা সাইন হিসেবে জানি, এবং এই ম্যাথমেটিক্যাল সাইনটা আমরা এইভাবে ব্যবহার করে থাকি, বলিয়া থেকে বলিয়ে হয়েছে। বলিয়া মানে কি একটু চিন্তা করো তো, এবং চিন্তা করে কমেন্টে লিখে ফেলো। আমরা বলিয়ে কথাটাও কম ব্যবহার করি না। বলিয়ে একটা শুদ্ধ বাংলা শব্দ। সে একজন ভালো বলিয়ে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সে একজন ভালো বক্তার মতো, তাই না? অর্থাৎ সে ভালো কথা বলে। এইভাবে যখন বোঝানো হয় তখন ইয়ার থেকে ইয়ে এইভাবে আমরা পেয়ে যাই। আমরা এর পাশাপাশি দেখি যে না প্রত্যয় কিভাবে ব্যবহার করা হয়। কাঁদ যোগ না সমান সমান কাঁদনা, এখান থেকে আসলো কান্না। খেয়াল করে দেখেছো? আমরা এই জায়গা থেকে এটা পেয়ে গেলাম যে কাঁদনা, এখান থেকে আসলো কান্না। এই না প্রত্যয় ব্যবহার করে কিভাবে আমরা একটা শব্দ এইভাবে পেয়ে গেলাম ক্রিয়াপদের, সেটা আমরা জেনে গেলাম। আমরা এর মাধ্যমে বাংলা কৃত প্রত্যয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ কৃত প্রত্যয় সম্পর্কে জানলাম। তোমার যদি আরো জানার আগ্রহ থাকে, এবং আমরা আশা করি সেটা আছে, সেটা তোমরা অবশ্যই নিজেদের মূল বই থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবে। আমরা আশা করি কৃত প্রত্যয়ের এই বাংলা অংশটুকু তোমাদের ভালোভাবে জানা হয়েছে। আমরা সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা এর মধ্যে তোমাদেরকে আরো যে জিনিসটি বোঝানোর চেষ্টা করব, সেটি হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয় বলতে কি বোঝানো হয়। আমরা দেখানোর চেষ্টা করছি সংস্কৃত কৃত প্রত্যয়। বাংলা কৃত প্রত্যয় সম্পর্কে আমরা বলেছি, আমরা এখন সংস্কৃত কৃত প্রত্যয় সম্পর্কে জানার চেষ্টা করি। দেখা যাক সংস্কৃত কৃত প্রত্যয় কি কি আমাদের সামনে রয়েছে। প্রথমে আমাদের সামনে যে প্রত্যয়টা রয়েছে সেটা হচ্ছে অনট নামে একটা প্রত্যয়। অনট আবার কেমন প্রত্যয়? একটু শুনতে খটখটে। এরকম সংস্কৃত প্রত্যয়গুলো শুনতে একটু খটখটে, কিন্তু এগুলোর ভূমিকা বেশ মজার। আমরা যদি খেয়াল করি, এই যে শ্রু নামে একটা ক্রিয়ামূল আমাদের সামনে রয়েছে, এটার সঙ্গে অনট একটা পদ আমাদের সামনে রয়েছে, এবং সেটা পরবর্তীতে শ্রু যোগ অন হয়েছে, এবং এই শ্রু যোগ অন সমান সমান হয়েছে শ্রবণ। অর্থাৎ অনট এই কৃত প্রত্যয়টা যুক্ত হয়ে শ্রবণ নামে একটা পদ তৈরি করেছে। শ্রবণ মানে কি? এটা এক ধরনের ক্রিয়াপদ। আমরা জানি যে শ্রবণ করা নামে এক ধরনের পদ আমরা প্রায় শুনে থাকি, এটা একটা শুদ্ধ বাংলা, এবং শ্রবণ মানে শোনা, তাই না? কানে শোনার কথা বলছি। হ্যাঁ, সে আমরা জানি যে কানে শুনতে পাওয়ার কথা যেটা বলা হয় সেটা হচ্ছে শ্রবণ। এবং এখন আমরা অন্য একটা প্রত্যয়ে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়ত নামে একটা প্রত্যয় আমাদের সামনে রয়েছে। শুধু কয়ত, এইটা কিভাবে একটা শব্দ গঠন করে দেখো। জ্ঞা যোগ ত, এইটা সমান সমান হবে জ্ঞাত। আমরা এভাবে কয়ত এই প্রত্যয়টা যুক্ত করে আমরা জ্ঞাত নামে একটা প্রত্যয় সাধিত শব্দ পেয়ে গেলাম, একটা কৃদন্ত পদ পেয়ে গেলাম। একইভাবে কয় তয় রস্যইকার, এইটাকে আমরা ব্যবহার করতে পারি আরেকটা কৃদন্ত পদ তৈরি করার ক্ষেত্রে। যেমন এখানে দেখো গম যোগ তি। গম মানে, গম কথাটা সাধারণত যাওয়ার ক্রিয়ামূল হিসেবে ব্যবহার করা হয়, গম। হ্যাঁ, এই গমনটা শুনেছো না? গমন নামে একটা শব্দ আছে, গমন করা। এই গমন করার গম যে অংশটুকু সেটা একটা ক্রিয়াপদ, এবং এই ক্রিয়াপদের সেটা একটা ক্রিয়ামূল, এই ক্রিয়ামূল অংশটার সঙ্গে কয় তয় রস্যইকার যদি যুক্ত হয়, তখন আমরা যে অংশটা পাই সেটার নাম হচ্ছে গম যোগ তি সমান সমান গতি। গতি মানে কি? গতি মানে স্বাভাবিক, আমরা জানি যে গতিতে চলাফেরা করা, প্রচন্ড গতিতে গাড়িটা চলছে, স্পিড যেটার কথা আমরা জানি। এইটা আমরা প্রায়শই ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। সুতরাং এই প্রত্যয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে কৃত প্রত্যয়ের সংস্কৃত অংশটার
এই তিনটা প্রত্যয় সম্পর্কে তোমাদের ভালোভাবে একটা ধারণা হলো। আমরা এর পাশাপাশি আরো কিছু প্রত্যয় সম্পর্কে এখন জানার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা সাধারণত দেখে থাকি যে আরো বিশেষ কিছু সংস্কৃত কৃত প্রত্যয় রয়েছে যেগুলো পরীক্ষায় প্রায়শই এসে থাকে। আমরা খেয়াল করার চেষ্টা করি যে এগুলো কেমন হতে পারে। যেমন তব্য এবং অনিয় প্রত্যয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য, তাই না? আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য। এভাবে দা যোগ তব্য সমান সমান দাতব্য পাওয়া যায়, ক্রি যোগ তব্য সমান সমান কর্তব্য পাওয়া যায়। এইরকম ভাবে তব্য নামের যে সংস্কৃত কৃত প্রত্যয়টা রয়েছে সেটা আমাদেরকে শব্দ তৈরি করতে সাহায্য করে। আমরা এখন দেখি নক প্রত্যয়টা কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। আমরা পট নামে একটা ক্রিয়ামূল নিলাম, সেটার সঙ্গে নক যুক্ত করলাম, সমান সমান পেয়ে গেলাম পাঠক। খেয়াল করে দেখো এখানে অ আদিস্বর পরিবর্তিত হয়ে আ হয়েছে। একটু চিন্তা করার চেষ্টা করো যে এটা কি গুণ ছিল নাকি বৃদ্ধি ছিল। অস্থলে আ যদি হয় তাহলে এটা কোন ধরনের আদিস্বর পরিবর্তন, এটা আমরা ক্লাসের শুরুতে আজকে পড়ানোর চেষ্টা করেছি। তোমরা মনে করতে থাকো। আমরা এর মধ্যে আরো একটা নতুন প্রত্যয় দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে ঘেন, এটা শুনতে একটু বিদ্ভুটে শোনালেও এই প্রত্যয়টাও কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়। এই সংস্কৃত কৃত প্রত্যয়ের ক্ষেত্রে তুমি যদি ক্রি যোগ ঘেন বা ঘেন নামে এই প্রত্যয়টা ব্যবহার করো, তোমার আদিস্বর পরিবর্তিত হয়ে কার্য হয়ে যাবে। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রি পরিবর্তিত হয়ে যদি আদিস্বর আর হয়ে যায় তাহলে যেই ধরনের পরিবর্তন সাধিত হবে সেটা আরেক ধরনের আদিস্বর পরিবর্তন। আমরা এখন উত্তর দেব না, তোমাদের উপর ছেড়ে দিলাম যে রি পরিবর্তিত হয়ে যদি আর হয়ে যায় তাহলে সেটা কোন ধরনের আদিস্বর পরিবর্তন সেটা চিন্তা করার দায়িত্ব এখন তোমার। আমরা এর মধ্যে তাহলে তব্য সম্পর্কে জানলাম, নক সম্পর্কে জানলাম, ঘেন সম্পর্কে জানলাম। এগুলো সবগুলোই কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, যেগুলো প্রায়ই পরীক্ষায় আমরা আসতে দেখি। সুতরাং পরীক্ষার জন্য এই প্রত্যয়গুলো যেন তোমার অবশ্যই পড়া থাকে সেটা খুব ভালোভাবে খেয়াল রাখার চেষ্টা করবে। আমরা এর পাশাপাশি কৃত প্রত্যয়ের আরো কিছু রূপ দেখার চেষ্টা করি যেটা আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। সেখানে আমরা যেটি বোঝাবো সেটি হচ্ছে কৃদন্ত বিশেষণ পদ। কৃদন্ত বিশেষণ পদ বলতে কি বোঝানো হতে পারে? আমরা জানি বিশেষণ পদ হচ্ছে কোন জায়গার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এগুলো যদি বোঝায় বা কোন একটা বিশেষ্য পদে যদি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায় সেটা হচ্ছে বিশেষণ পদ, তাই না? আমরা এই ক্ষেত্রে দেখি যে কৃদন্ত বিশেষণ পদ গঠনে কৃত প্রত্যয় কিভাবে ব্যবহার করা হয়। যেমন সাঞ্চ প্রত্যয়, এটা কিভাবে আমরা ব্যবহার করে থাকি। যেমন দীপ যোগ সাঞ্চ, দীপ যোগ সাঞ্চ, এটা একটা আরেক ধরনের একটু বিদঘুটে শোনানোর প্রত্যয়, কিন্তু এটার কাজটা কিন্তু খুব ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো এই সাঞ্চ প্রত্যয়টা মান নামে একটা অংশ তৈরি করে। যেমন দ্বীপের সঙ্গে সাঞ্চ যুক্ত হলে হয়ে যায় দীপ্যমান। আবার চলের সঙ্গে সাঞ্চ যুক্ত হলে তাহলে কেমন হবে? আমরা বলছিলাম যে সাঞ্চ অংশটা মান নামে একটা অংশ তৈরি করে। সুতরাং চলের সঙ্গে সাঞ্চ যদি যুক্ত হয় তাহলে চলমান নামে একটা পদ তৈরি হয়ে যাওয়ার কথা। সুতরাং সাঞ্চ কৃত প্রত্যয়টার ভূমিকা কি সেটা সম্পর্কে আশা করি একটা ধারণা তোমার হয়েছে। আরেকটা প্রত্যয় আছে যেটার নাম হচ্ছে ঘয় প্রত্যয়। ঘয়, এটা ঘ তারপর ইয়ন নিচে হসন্ত তারপর প্রত্যয়। এখানে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, তেজ যোগ ঘয়। আমরা ঘয়টা লিখলাম, একটু পরিষ্কার করে লিখি তোমাদের জন্য। ঘ ইয় তেজ যোগ ঘয়
এটার উপরে যদি একটা ক্রিয়ামূল চিহ্ন বা প্রকৃতি চিহ্ন দেই তাহলে হয়ে যাবে ট্যাগ। এবং এইভাবে সাধারণত শব্দের ধরনের সঙ্গে মিল রেখে ব্যাপারটা করা হয়। পঞ্চ যোগ ঘয়, এইটা হয়ে যায় পাক। এগুলো একটু বিশেষ প্রকৃতির কৃত প্রত্যয়। এই কারণে আমাদের একটু মনে রাখতে হয় যে সাধারণভাবে এই ধরনের কৃত প্রত্যয়গুলো কিভাবে গঠন করা হয়। এইগুলো যদি আমরা আমাদের জানা থাকে যে কিভাবে কৃদন্ত বিশেষণ পদ গঠনে এই কৃত প্রত্যয়গুলো ব্যবহার করা হচ্ছে, তাহলে আমরা জেনে যাব যে সাঞ্চ এবং এর পাশাপাশি আমরা কিভাবে ঘয় প্রত্যয়টা ব্যবহার করছি সেই জিনিসটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে জেনে যাব। সুতরাং আমরা কৃত প্রত্যয় সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা এবং বিস্তারিত ধারণা পেয়ে গেলাম। আমরা এখন যে জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে বাংলা অনুজ্ঞা। আমরা বাংলা অনুজ্ঞার বেশ কিছু একটু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাংলা অনুজ্ঞা এই ব্যাপারটার গঠন শৈলী আসলে কেমন। বাংলা অনুজ্ঞার গঠন শৈলী কেমন সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কাল বাড়ি এসো। তুমি কাউকে বললে যে কাল বাড়ি আসতে, তোমার বাড়ি এসে সে ঘুরে যাবে, তা তুমি তাকে দাওয়াত দিয়েছো। অথবা একটা কবিতার লাইন আছে, ক্ষমা করো মোর অপরাধ। এরকম ভাবে তুমি কোনো একটা বাক্যের মাধ্যমে তোমার আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, এরকম ভাবে তুমি অনুমতি এগুলো বোঝানোর জন্য যে বাক্যটাকে ব্যবহার করছো সেইটা সাধারণত আমরা বাংলা অনুজ্ঞা হিসেবে বলে থাকি। এবং এইটার একটা ব্যাপার হচ্ছে যে এটা শুধুমাত্র বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় সেটাকে বলা হয় বাংলা অনুজ্ঞা। অর্থাৎ খেয়াল করে দেখো, কাল বাড়ি এসো, এখানে একটা ব্যাপার উৎস আছে, সেটা হচ্ছে তুমি, মধ্যম পুরুষ। ক্ষমা করো মোর অপরাধ, কাকে বলা হচ্ছে? হয়তো সেটা সৃষ্টিকর্তাকে বলা হতে পারে, অথবা কারোর সঙ্গে তুমি কোনো অপরাধ করেছো, তুমি তার কাছে মাফ চাচ্ছ। অর্থাৎ তুমি এখানে দেখতে পাচ্ছ যে মধ্যম পুরুষ এখানে উজ্জ রয়েছে। এই মধ্যম পুরুষের বর্তমান এবং ভবিষ্যৎকাল, হ্যাঁ, এই বাক্যগুলোর গঠনশৈলী হয়ে থাকে বর্তমান এবং ভবিষ্যৎকালে। সুতরাং তোমাকে যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয় যে বাংলা অনুজ্ঞা কোন কোন কালের ক্ষেত্রে, ক্রিয়ার কোন কোন কালের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তুমি খুব পরিষ্কারভাবে বলে দিবে বর্তমান এবং ভবিষ্যৎকালে। এবং এর পাশাপাশি তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে এটা কোন পুরুষের ক্ষেত্রে হয়, নাম পুরুষ, মধ্যম পুরুষ না উত্তম পুরুষ, তুমি যেন বলতে পারো এটা মধ্যম পুরুষে হয়। বাংলা অনুজ্ঞার এই প্রাথমিক ধারণাটাই তোমার পরীক্ষার জন্য মোটামুটি যথেষ্ট। এর পাশাপাশি আমরা আশা করব তোমরা ঘটমান বর্তমান অনুজ্ঞা, ঘটমান ভবিষ্যৎ অনুজ্ঞা এই বিষয়গুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা রাখার চেষ্টা করবে। এই ধারণা যদি তোমার পরিষ্কার থাকে তাহলে বাংলা অনুজ্ঞার প্রশ্নে তোমাকে আটকানোর মতো কেউ নেই। সুতরাং অবশ্যই আমরা আশা করব যে তোমরা প্রপার প্র্যাকটিসের মাধ্যমে বিগত বছরের প্রশ্ন এবং এর পাশাপাশি তোমার মডেল টেস্টগুলো দিয়ে দিয়ে তোমার যেই দক্ষতা সেটা সানিয়ে নেবে ভালো করে। আমরা আশা করছি তোমার এই ক্লাসটা তোমাদের ভালোভাবে কাজে লাগবে। এই ক্লাসটার ব্যাপারে কোনো রকম অভিমত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।